নমস্কার, সকলকে জানাই শুভ সন্ধ্যা এবং সকলকে আমার চ্যানেলে, আপনাদের প্রিয় চ্যানেলে স্বাগত। এবং আজকে আপনাদেরকে দেখাবো আমি দুই প্রতিবাদীর মুখ। বাংলার টলিউড জগতের অর্থাৎ টালিগঞ্জের যে ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে তার দুই প্রতিবাদী মুখ। যে প্রতিবাদীর মুখ আরজি করার সময় নিজেদের বলে যে মেরুদণ্ড তাদের সোজা, অথচ তারা মানুষকে, গরিব মানুষকে, খেটে খাওয়া মানুষকে মাত্র 6 টাকার বিনিময়ে 1 কোটি টাকা কাটতে বলে নিজেদের পকেট একটা দুর্নীতিগ্রস্ত কোম্পানির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিজেদের পকেটে ভরেছে। সেই দুই প্রতিবাদীর মুখ দেখাবো আপনাদেরকে। তার সাথে সাথে দেখাবো আজকে দুদিন আগে উত্তরপ্রদেশে একটা ঘটনা ঘটে গেছে। ঝাঁসির রানী লক্ষ্মীবাই উত্তরপ্রদেশের একটা হসপিটাল, সরকারি হসপিটাল, সেই সরকারি হসপিটালে যে সদ্যজাত নবজাত শিশুরা ছিল, সেই শিশুরা অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছে। সেই অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়ার পরেও যে বিজেপি সরকার, ডবল ইঞ্জিন সরকার বরাবর বলে যে তাদের নাকি ডবল ইঞ্জিন, তাদের নাকি উত্তরপ্রদেশ মডেল সর্ববিখ্যাত, আমি দেখাবো যে তারা কতটা উদাসীন। প্রথমে আমি আপনাদেরকে দেখাই, একজন মিরাক্কেলের অ্যাঙ্কার ছিলেন মীর। আপনারা সকলেই জানেন, খুব ভালো দক্ষ অ্যাঙ্কার, কমেডিয়ান, খুব ভালো সমস্ত কিছু। তার যে অভিনয় দক্ষতা সে নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু সেই মীর কি বক্তব্য দিয়েছিলেন আরজি করের সময়, সেই বক্তব্যটা আপনাদেরকে শোনাবো। এবং তার মেরুদণ্ড জাগ্রত হওয়ার পরে তার এই বিষয়ে যে কেন আমি বলছি, এই ভিডিওটা আপনাদেরকে কেন দেখাচ্ছি সেটাও বিস্তারিত আপনাদেরকে বলবো। আগে মীরের বক্তব্যটা আপনাদেরকে শোনাই, শুনুন। আমার কন্যা গতকালই কয়েক মাস এখানে থেকে তারপর পড়াশোনা করতে দিল্লি চলে গেল। অদ্ভুত লাগে, আজ থেকে 3 বছর আগেও যখন প্রথম দিল্লি গিয়েছিল গ্রাজুয়েশনের কোর্স শুরু করার জন্য, তখন ওকে আমরা সবাই মিলে সাবধান করেছিলাম ওখানে কিন্তু রাতের বেলা যেখানে সেখানে সিনেমা দেখতে চলে যাবে না, শহরটা কিন্তু দিল্লি, কলকাতা নয়। যাত্রার সঙ্গে ঘুরতে চলে যাবে না, শহরটা কিন্তু দিল্লি, কলকাতা নয়। যেখানে সেখানে আড্ডা মারতে মারতে দেরি করবে না, শহরটা দিল্লি, কলকাতা নয়। আমাকে এইবার আমার মেয়ে প্রশ্ন করেছে, তুমি এবার কি বলবে? আমি কোনো উত্তর দিতে পারিনি। অনেক মানুষ যাদের কোনোদিনও মেরুদণ্ড ছিল না, তাদের মেরুদণ্ড ফাইনালি দেখা যাচ্ছে বাইরে থেকে। মীর আরজি করের বিষয় নিয়ে তার মেয়ের সঙ্গে নাকি ফোনে কথা বলতো এবং তার মেয়ে দিল্লিতে পড়াশোনা করে। তার মেয়েকে বলতো, বাবা বেশি রাত পর্যন্ত সিনেমা দেখতে যেও না, কারণ সেটা পশ্চিমবঙ্গ নয়, সেটা দিল্লি। অর্থাৎ তার পশ্চিমবঙ্গের প্রতি অহংকার ছিল যে পশ্চিমবঙ্গে কোনো রকম খারাপ কাজ হবে না, আর দিল্লিতে খারাপ কাজ হয়। সেটা মীর তার মেয়েকে বোঝানোর চেষ্টা করেছে, খুব ভালো কথা। কিন্তু তারপরে যখন বক্তব্য শেষ করলো তিনি বললেন যে পশ্চিমবঙ্গের হালত, তার মেয়েও এখন বলছে পশ্চিমবঙ্গের হালতও কিন্তু বাবা সেম হয়ে গিয়েছে। অর্থাৎ মীর শেষে বলল যে সে এমন নাগরিক তার মেরুদণ্ড সোজা, আর আরজি করের ঘটনায় মেরুদণ্ড যাদের বাঁকা ছিল তাদের মেরুদণ্ড সোজা হয়ে গিয়েছে। কিন্তু মীরের একটা ছবি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। মীরের এই ছবি হচ্ছে ডিয়ার লটারি বিক্রি করার ছবি। হ্যাঁ, ডিয়ার লটারি আপনারা সকলেই শুনেছেন। গত 3 দিন আগে একটি ইডি রেড হয়েছিল কলকাতাতে, যেখানে ডিয়ার লটারির মালিকের বাড়িতে ইডি হানা হয় এবং সম্ভবত 6 কোটি 7 কোটি টাকা ক্যাশ উদ্ধার করা হয়েছে। প্রচন্ড বড় জালিয়াতি হয়েছে, এত বড় জালিয়াতি যেটা লটারির ইতিহাসে কলকাতা বা ভারতবর্ষে হয়নি, এটা সম্ভবত বলছি অনেকেই। কিন্তু এই লটারি কেলেঙ্কারিতে মীর মানুষকে কিভাবে উজ্জীবিত করেছিল আপনারা জানেন। টিকিট কাটতে সকলেই হয়তো সেই 6 টাকায় 1 কোটি অ্যাডভার্টাইজটা আপনারা দেখেছেন। তো সেই মীরের মেরুদণ্ড 6 টাকায় 1 কোটি টাকা যখন মানুষকে, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষকে যখন কাটতে বলছিল, তখন কিন্তু মীরের মেরুদণ্ড ছিল বলে আমার মনে হয় না। আমি সেরকমই দেবলীনা দত্ত বলে এই অ্যাডভার্টাইজে একজন রয়েছেন। আপনারা এখন জানেন যে আরজি করের বড় প্রতিবাদী মুখ, খুব আরজি কর নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে দোষারোপ করছে। তার ছোট্ট একটা ক্লিপিংস আপনাদেরকে দেখাই, একবার দেখে নিন। কি হবে না হবে পরে দেখা যাবে। হ্যাঁ, আপাতত এই মুহূর্তে সঞ্জয় রায় যে কথাগুলো চিৎকার করে করে বলেছে, সেই কথাগুলোর ভিত্তিতে সিবিআই তো সঞ্জয় রায়কে প্রশ্ন করলেই তো সব কিছু বেরিয়ে যাবে। মানে সঞ্জয় রায় যা যা বলেছে আমরা শুনতে পেয়েছি সংবাদ মাধ্যমে, সেখানে তো প্রায় সবই বলে দিয়েছে। কি বাকি রইল বড়া? আমি কিছু করিনি, আমাকে ফাঁসানো হয়েছে। মানে ও জানে কারা করেছে, আমাকে ভয় দেখানো হয়েছে, কে ভয় দেখিয়েছে? এই প্রশ্নগুলো করলে তো সবই বেরিয়ে যাবে। এখন তো মনে হচ্ছে ওপেন শার্ট কেস। তাহলে আমরা তো এই অপেক্ষাতেই থাকবো যে সঞ্জয় রায়ের মুখ থেকে সব কথা বার করুক সিবিআই, বার করে আমাদের সামনে আনুক। সঞ্জয় রায়ের ব্যাপারে দেবলীনা দেবী বক্তব্য রাখছেন যে কিভাবে সিবিআই কে বোঝানোর চেষ্টা করছেন যে ওপেন অ্যান্ড শার্ট কেস। অর্থাৎ দেবলীনা দত্ত একাই কেসটাকে ওপেন অ্যান্ড শার্ট বলে দিল। এমন এমন পয়েন্ট দেবলীনা দত্ত বলল, সিবিআই এর মতো বড় বড় আধিকারিকরা হয়তো এই পয়েন্ট জানেই না, সেই জন্যই যে ওপেন অ্যান্ড শার্ট কেস বলে দিলেন। যাই হোক, আমার এই বক্তব্যটা এই কারণেই আপনাদেরকে দেখানো যে এরা আরজি করের প্রতিবাদে কতটা যুক্ত ছিল সেটা আপনাদেরকে দেখাচ্ছি। অর্থাৎ এরা সমাজের নাকি বড় নাগরিক, মেরুদণ্ড যুক্ত নাগরিক। এইবারে আমি ডিয়ার লটারির পুরো অ্যাডভার্টাইজটা আপনাদেরকে একবার দেখাই, দেখুন। সত্যি মাত্র 6 টাকায়।
এক কোটি কিনুন টিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। 6 টাকায় 1 কোটি কোটি টাকা, 6 টাকায় 6 টাকায় 6 টাকায় কোটি টাকা, 6 টিয়ার টাকায়। দিওয়ালি বাম্পারে সুজেন সরকার জিতেছেন 5 কোটি টাকা। এবার কে জিতবে আপনি সরাসরি দেখুন লাইভ ড্র। টিয়ার সাপ্তাহিক লটারি, ভাগ্য বদলের নিশানি। তো ডিয়ার লটারির পুরো অ্যাডভার্টাইজে আপনারা দেখলেন যে মীর তো 1 টাকা মানে 1 থালা টাকা নিয়ে আপনাদেরকে বলছে 6 টাকায় 1 কোটি টাকা পাবেন। সুতরাং তার সাথে সাথে যুক্ত রয়েছে এই আরজি করের আর এক মেরুদণ্ডধারী প্রতিবাদী দেবলীনা দত্ত। তিনি ফ্রিজ খুলছেন, অ্যাডভার্টাইজে বলছেন হ্যাঁ 6 টাকায় 1 কোটি, চোখের তারায় যে মণি রয়েছে সেই মণি টাকার ছাপে ভরে যাচ্ছে, এই অ্যাডভার্টাইজ করেছিলেন তারা। এবং এখনো টিভিতে এই অ্যাডভার্টাইজ চলে। বাংলার মানুষকে এই মীর এবং দেবলীনা যারা তাদেরকে রোল মডেল মনে করে তারা কতটা বিভ্রান্ত করেছেন। এবং এই যে একটা ডিয়ার লটারি যেটা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত, সেই ডিয়ার লটারিতে মানুষকে বিভ্রান্ত করেছেন এবং বিভ্রান্ত করা গরিব মানুষ, শ্রমজীবী মানুষের টাকা, দিন আনা দিন খাওয়া মানুষের টাকা তাদের নিজের পকেটে পুরে কেউ আন্দোলনে বাতেল্লা দিচ্ছে, আবার কেউ দিল্লিতে তার মেয়েকে পড়াচ্ছে। তো আপনারা হঠাৎ ভাবছেন যে দীপ এই ভিডিওটা আপনাদেরকে কেন দেখাচ্ছে? এই ভিডিওটা এই কারণেই দেখাচ্ছি যে আমি আগেও বলেছি সব প্রতিবাদী কিন্তু গান্ধী হয় না, সব প্রতিবাদী কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু হয় না। যারা প্রতিবাদ করছে আরজি করের স্ট্যাটাস নিয়ে তারা কিন্তু শুধুমাত্র সরকারকে অর্থাৎ তৃণমূল সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করে না বলে, এবং তারা যে দলটাকে পছন্দ করে সেই দলটাকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস দ্বারা বিভিন্ন ভুল হয়েছে এইটা দেখানোর জন্য কিন্তু তারা আরজি করের আন্দোলনকে বেছে নিয়েছে। তার কারণ আরজি করের আন্দোলন একটা গ্লোবাল মানচিত্রে যথেষ্ট পরিমাণে হাইলাইট পেয়েছে। তাই এটাই আপনাদেরকে দেখানোর বিষয় যে মীর নিজের মেয়েকে এত বড় বড় কথা বলে, সেই মেয়েকে পড়ানোর জন্য মীর এই গরিব মানুষের, দুঃখী মানুষের, দিন দুঃখী মানুষের টাকা লটারি কেটে যারা সর্বশান্ত হয়েছে সেই টাকা নিজে অ্যাডভার্টাইজ করে পকেটে পুড়েছে। আজকে আমার সোজা প্রশ্ন মীর এবং দেবলীনার কাছে, একদম চোখে চোখ রেখে সোজা প্রশ্ন, এই টাকাটা আপনারা যখন জানেন যে দুর্নীতির টাকা, আমি ধরে নিলাম আপনারা আগে জানতেন না, এখন যখন জানলেন যে দুর্নীতির টাকা, অ্যাডভার্টাইজের মাধ্যমে যত টাকা মীর এবং দেবলীনা কামিয়েছিলেন, এত বড় প্রতিবাদী চরিত্র, তারা কি সেই টাকাটা সিবিআই বা ইডির হাতে ফেরত দেবে? তারা কি সেই টাকাটা লটারি কোম্পানিকে ফেরত দিয়ে দেবে যাতে এই দুর্নীতির টাকা তাদের সংসার না চলে? তারা বড় বড় কথা বলেছে, দেবলীনা এবং মীর অনেক বড় বড় কথা বলে দিয়েছে এবং বাংলার মানুষকে প্রচার করেছে যে তারা মেরুদণ্ডযুক্ত লোক, তাদের মেরুদণ্ড সোজা। তা মেরুদণ্ড যখন সোজা, এইটা আমরা দেখতে চাই, বাংলার মানুষ দেখতে চায়, কেউ না দেখতে চায়, অন্তত দীপ চ্যাটার্জি এবং দীপ চ্যাটার্জির সঙ্গে যে সকল সাবস্ক্রাইবাররা রয়েছেন, দর্শকরা রয়েছেন, তারা দেখতে চায় যে মীর কিভাবে তার 6 টাকায় 1 কোটি, কোটি টাকা 6 টাকায় এই অ্যাডভার্টাইজের টাকা ফেরত দেয়। তার কারণ অতীতের নিদর্শন রয়েছে। মিঠুন চক্রবর্তী, শতাব্দী রায়, তাপস পাল, সুদীপ বন্দ্যোপাধ্যায়, এরা এমন বড় বড় হেভিওয়েট নাম যারা সারদা কেলেঙ্কারির সঙ্গে নাম জড়িয়েছিল। শোনা গিয়েছিল সারদা এবং রোজ ভ্যালির অ্যাডভার্টাইজে এই সমস্ত বলিউড তারকা নেতা নেত্রীদের নাম জড়িয়েছে এবং তারা কিন্তু সিবিআই এর হাতে তাদের সেই প্রাপ্য টাকা, যে টাকা নিয়ে তারা তাদের শোতে যেত, তারা তাদের বিজ্ঞাপন দিত, সেই বিজ্ঞাপনের টাকা কিন্তু সিবিআই এর হাতে তারা ফেরত দিয়ে দিয়েছিল। বনি সেনগুপ্ত বলে একজন বলিউডে টলিউডের নায়ক রয়েছে, ছবি দেখতে পাচ্ছেন। এই বনি সেনগুপ্ত একটি কোম্পানির অ্যাডভার্টাইজ করার জন্য, চিটফান্ড কোম্পানি সম্ভবত শোনা যায়, অ্যাডভার্টাইজ করার জন্য তাদের প্রোগ্রামে যাওয়ার জন্য তাদের কাছ থেকে একটা গাড়ি নিয়েছিল। সেই গাড়িটা তাকে ফেরত দিতে হয়েছে। সেই গাড়িটা সিবিআই এর হাতে সে তুলে দিয়েছে। কিছুদিন আগেকার ঘটনা আপনারা অনেকেই হয়তো জানেন। এছাড়াও যারা বিভিন্ন সময় এই চিটফান্ডের মাধ্যমে অভিনেতা নেত্রী রয়েছেন, তারা যখন টাকা নিয়েছেন, আজকে তারা সেই টাকাগুলো ফেরত দেওয়ার চেষ্টা করেছেন এবং সিবিআই এর হাতে তুলে দিয়েছেন। আর ডিয়ার লটারির কেলেঙ্কারি, যখন 6 কোটি টাকা ধরা পড়ছে শহরের বুকে, তখন সেই 6 কোটি টাকা কিন্তু সেই গরিব মানুষের টাকা। আর সেই গরিব মানুষের টাকার প্রতি অধিকার আপনার অর্থাৎ মীরবাবু এবং দেবলীনার মতো প্রতিবাদী চরিত্রের নেই। তাদের কাছে আমার আশা এবং বিনীত নিবেদন, আমি করব না, বিনীত আবেদন বা নিবেদন করবো না, তাদের কাছে আমার আশা, এবং তারা যে বড় বড় প্রতিবাদী চরিত্র সেটা প্রমাণ করেছে, সেটা দেখব যে তারা কিভাবে টাকাটা ফেরত দেয়। এখনো পর্যন্ত মীর বা দেবলীনাকে আমি শুনলাম না কোথাও এসে সোশ্যাল সাইটে এসে যে আমার যারা প্রায় সমর্থক রয়েছেন তাদের কাছে আমি ক্ষমা চাইছি, এই ডিয়ার লটারি একটা জালি কোম্পানি, তার কাছ থেকে আমি টাকা নিয়েছি। সেটা তো বললেন না, সেটা বললেন না একবার। অথচ দেখালেন যে আরজি করের সময় কতটা সরকারের বিরুদ্ধে কথা বলে আপনারা প্রতিবাদী মুখ হচ্ছেন। একেবারেই নয়। যারা বিশ্বাস করছেন যে এরা প্রতিবাদী মুখ, এরা কিন্তু প্রতিবাদী নয়। আমি আপনাদেরকে সবাবর প্রমাণ দিয়ে, সমস্ত কিছু দিয়ে দেখানোর চেষ্টা করেছি যে যারা উই ওয়ান্ট জাস্টিসের পেছনে প্রতিবাদী মুখ সাজছে, তাদের নিজস্ব ব্যক্তিগত ধান্দা অবশ্যই রয়েছে। তারা কেউ সরকারকে হয়তো পছন্দ করে না,
কেউ তৃণমূলকে হয়তো পছন্দ করে না, তারা যাতে নিজেদের দল প্রতিষ্ঠা পায় তার জন্য তারা প্রচার করার জন্য এই লাইনে আসছে। কেউ আবার নিজেদের রুজি রোজগার চলে গিয়েছে, সেই রুজি রোজগার যাতে আবার পুনরায় ফিরে এসে ফুটেজ খেয়ে লাইম লাইটে এসে দুটো সমর্থক বাড়ে তার জন্য আসছে। কেউ আবার ডাক্তারি ফিস যাতে আগামী দিনে বেশি করে আরো গ্রহণ করা যায়, মুনাফা লোটা যায়, ওষুধ কোম্পানিদের কাছ থেকে ভালো করে পয়সা পাওয়া যায়, সেই জন্য আসছে। বিভিন্ন মানুষের বিভিন্ন চরিত্র। কেউ আবার ইউপিআই ফোনপের মাধ্যমে টাকা তুলে নিজেদের যে আন্দোলন তার মাধ্যমে কালো টাকা তুলবে বলে এই সমস্ত কাজ করছে। তাই এই মীর দেবলীনা এদেরকে যারা প্রতিবাদী চরিত্র ভাবছেন সেই মুখোশটা খোলার জন্য এই 6 টাকায় 1 কোটির অ্যাডভার্টাইজটা দেখালাম। এরা কিন্তু এর সঙ্গে যুক্ত, এই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত এবং এই কেলেঙ্কারি করে তারা টাকা নিয়েছে। এবারে তারা বলবে যে আমরা তো জানতাম না। যদি না জেনে থাকেন অবশ্যই টাকাটা এবারে ফেরত দিয়ে দিন। আর যে সমস্ত দর্শক বন্ধুরা আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিনীত নিবেদন, 6 টাকায় 1 কোটি টাকা পাওয়ার লোভের থেকে ভালো আপনারা খেটে 2 টাকা ইনকাম করুন, সেটার কিন্তু মূল্য অনেক বেশি। কারণ এই সমস্ত বড় বড় যারা স্টার রয়েছে এরা মীর দেবলীনা এরা নিজেদের প্রচারের জন্য টাকা গ্রহণ করে। এরা নিজেদের প্রচারের জন্য, নিজেদের সংসার চালানোর জন্য যা খুশি যে কোনো লেভেলে নিচে নেমে যেতে পারে। আপনাদের সাধের টাকা আপনারা ফালতু নষ্ট না করে সেই 6 টাকায় নিজের শিশুর জন্য একটা চকলেট কিনে নিয়ে যান। আপনার শিশুর হাসি মুখ ফুটে যে একটা হাসি বেরোবে সেটার কিন্তু দাম অনেক বেশি। কারণ বহু মানুষ এই আনসোল্ড টিকিটে, এই যে ডিয়ার লটারি কোম্পানি রয়েছে এদের জালিয়াতি হচ্ছে, যে টিকিট বিক্রি হয় সেই টিকিটে পুরস্কার না ফেলে এরা কিন্তু আনসোল্ড টিকিটে পুরস্কার ফেলে। ফলে মানুষের কাছ থেকে সর্বশান্ত হওয়া ছাড়া আর কোনো রকম সুযোগ থাকে না। হ্যাঁ, তা বলে কি প্রাইজ পায় না? পায়। বহু মানুষ 120 টাকার ঘর, 200 টাকার ঘর পায়, কিন্তু 1 কোটি টাকার যে টিকিটগুলো ওঠে সেগুলো বড় বড় ক্ষেত্রে পুঁজিপতিরাই পায়। কেন জানেন? তার কারণ হচ্ছে আনসোল্ডে প্রথমে টিকিটটাকে খেলানো হয়, পরে সেই টিকিটটাকে কোনো বড় পুঁজিপতি যাদের কাছে কালো টাকা রয়েছে সেই কালো টাকা কিছু সাদা করার জন্য তাদেরকে বিক্রি করে দেওয়া হয়। ফলে দেখবেন যে অনেক সময় বড় বড় নেতার ছবিও আপনারা দেখেছেন যাদের কিন্তু এই 1 কোটি টাকা ডিয়ার লটারির পুরস্কারের মাধ্যমে উঠেছে। তাই দর্শক বন্ধু, আপনারা এই মীর দেবলীনাদের মতো যে সমস্ত প্রতিবাদী চরিত্র, তথাকথিত প্রতিবাদী চরিত্র রয়েছে অথচ তারা প্রতিবাদের নামে কিচ্ছু না, একটা কলঙ্ক ছাড়া, তাদের কাছ থেকে এই সমস্ত কথা শুনে টিকিট কাটা থেকে বিরত থাকুন। আর এরপর সোজা চলে যাই উত্তরপ্রদেশে। আপনাদেরকে বলেছিলাম যে উত্তরপ্রদেশের একটা ঘটনা আপনাদেরকে জানাবো, যে উত্তরপ্রদেশে নবজাত শিশু সেখানকার সরকারি হাসপাতালে দগ্ধ হয়ে মরে যায়। কোথায় আজকে শুভেন্দু অধিকারী? কোথায় দেশের প্রধানমন্ত্রী? কোথায় সেখানকার সিএম যোগী আদিত্যনাথ, যাদের মডেল পশ্চিমবঙ্গে সবসময় চালাবো বলে? এই শুভেন্দু অধিকারী বরাবর বলে এসেছে যে পশ্চিমবঙ্গে ইউপি মডেল হবে। পশ্চিমবঙ্গে এমন কোনো সরকারি হাসপাতাল নেই যে এখনো পর্যন্ত অগ্নিকাণ্ডে এইভাবে একটা বাজে ঘটনা ঘটেছে আর সেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী গিয়ে উপস্থিত হয়নি। ঘটনা ঘটতেই পারে, ঘটনা কোনো রকম দুর্ঘটনা সবসময় বলে আসে না, ঘটে, কিন্তু মানুষের কোনো সহানুভূতি, বিজেপি সেখানকার সরকারের কোনো সহানুভূতি সেটুকু পর্যন্ত আমি দেখলাম না। কেন বলছি? একবার এই ভিডিওটার দিকে দেখুন। प्यारे दोस्तों, ये वो माँ बाप है जिन्होंने अपने बच्चे को खो दिया झांसी अग्निकांड में। এই কান্না দেখে আপনার চোখে জল চলে আসবে, করুণ কান্না সেখানকার বাবা মায়ের। কিন্তু সেখানকার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কোথায় ব্যস্ত জানেন? দেখুন ছবিগুলো। এই ঘটনা ঘটে যাওয়ার পরে সেই জায়গায় সদ্যজাত নবজাত শিশু, তাদের যে বেদনা, তাদের যে কষ্ট, সেই কষ্টে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এসে দাঁড়ানোর প্রয়োজনটুকু মনে করেনি। এসে দাঁড়ানোর প্রয়োজন তো ভুলে যান। তার টুইটার হ্যান্ডেল আপনারা যদি, তার এক্স হ্যান্ডেল আপনারা যদি ফলো করেন, সেখানে একটু দুঃখজনক ঘটনা বলে কোনো পোস্ট পর্যন্ত করেননি। করেছে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পোস্ট করেছে, পোস্ট দেখতে পাচ্ছেন আপনারা। কিন্তু সেখানকার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তাদের যে প্রশাসন রয়েছে তারা কিন্তু সেই সমস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর এতটুকু ক্ষমতা দেখাতে পারেনি। তিনি ব্যস্ত, ছবিগুলো দেখতেই পাচ্ছেন, তিনি ব্যস্ত সেখানকার প্রচারে। ভোট চলছে, মহারাষ্ট্রে ভোট চলছে, বিশাল বড় ব্যাপার, উপনির্বাচন চলছে, তাদের কাছে এটাই বিশাল বড় ব্যাপার। মানুষকে কিভাবে বুজরুকি দিয়ে আবার সেই সরকারের পথে নিয়ে আসা যায়, সেইটা তাদের এখন সব থেকে বড় মাকসাদ যেটাকে বলে। কিন্তু এই নবজাত শিশুগুলোর পাশে দাঁড়ানো, তার পরিবারের কান্নার পাশে দাঁড়ানোর এতটুকু সুযোগ হয়নি সেখানকার যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রীর। শুধু মুখ্যমন্ত্রী নয়, দেশের প্রধানমন্ত্রী, এত বড় একটা ঘটনা ঘটে গেল, একটা টুইট পর্যন্ত করে দুঃখ প্রকাশ করলো না। যে শুভেন্দু অধিকারী বাংলায় কোনো মানুষের যদি একটা মাথা থেকে চুল পড়ে যায়, তার টুইট ঝরে যায়, সে কোর্টে কেস করতে যায়, সেই শুভেন্দু অধিকারী একটা এতগুলো 11টা নবজাত শিশু দগ্ধে সরকারি হাসপাতালে, তার বিজেপি শাসিত সরকারি হাসপাতালে এইভাবে মারা গেল। কিন্তু শুভেন্দু অধিকারীর মুখে একটা উফ শুনতে পেলাম না, না পেলাম তার একটা কোনো রকম টুইট দেখতে, না দেখতে পেলাম তার কোনো শোক বার্তা। কেন?
কিসের এত ভয়? শুভেন্দু অধিকারীর কিসের এত ভয়? যেখানে সরকার, আমাদের পশ্চিমবঙ্গ সরকার প্রাথমিক স্বাস্থ্যে 1 নম্বর স্থান অধিকার করে, সেইখানেই সেই শুভেন্দু অধিকারী যখন বলে যে বিজেপি শাসিত রাজ্য গুজরাট, বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ সেই রকম মডেল আগামী 2026-এ বিজেপি দখল করে পশ্চিমবঙ্গে করবে, আপনারা জনগণরা ভেবে দেখুন এই মডেল আপনারা চান? এই মডেল আপনার বাড়িতে দেবেন? হ্যাঁ, একটা সরকার সে চেষ্টা করেছে সেই মানুষগুলোর চোখের জলকে কেনার। বিজেপি সরকার, সেখানকার যোগী আদিত্যনাথের সরকার একটা শিশুর মাথার মূল্য দিয়েছে 10 লক্ষ টাকা। অর্থাৎ যে শুভেন্দু অধিকারী এই তিলোত্তমার কেসের সময় মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করতো, যে সে 10 লক্ষ টাকার কথা বলেছিল মুখ্যমন্ত্রী, সেই যোগী আদিত্যনাথও সেই প্রত্যেকটা শিশুর মাথার মূল্য ধার্য করলো 10 লক্ষ টাকা। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর কোনো বক্তব্য নেই। অর্থাৎ শুভেন্দু অধিকারী কি ভয় পায় সেখানকার যোগী আদিত্যনাথকে? শুভেন্দু অধিকারী মণিপুর নিয়ে কোনো কথা বললেন না। আজকে একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন, আপনাদের স্ক্রিনে চলছে। এই ছবিটা কলকাতা, স্বয়ং আমাদের কলকাতার রাজপথের। সেখানে মণিপুরের যে সমস্ত বাসিন্দা রয়েছে তারা বাংলাতে নিজেদেরকে সুরক্ষিত মনে করে বাংলায় চলে এসেছে এবং মণিপুরের জন্য বাংলা থেকে প্রার্থনা করছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে তারা জাস্টিস চাইছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে তারা কাকুতি মিনতি করছে যে সেখানে আবার নতুন করে একটা উপজাতির উপর অপহরণ চলছে, তাদের উপর সন্ত্রাস চলছে, সেই উপজাতিকে বাঁচানোর তারা কাকুতি মিনতি করছে। যারা সেখানে অপহরণ হয়েছে সেই অপহরণগুলোকে যাতে আটকানো যায় সেটা ভারতবর্ষের সরকারের কাছে তারা কাকুতি মিনতি করে ভিক্ষা চাইছে। আর এই ঘটনা যখন কলকাতাতে ঘটছে, সেই কলকাতাতেই উপস্থিত থাকছেন শুভেন্দু অধিকারী। একবার মণিপুরের সেই বন্ধুগুলোর পাশে গিয়ে দাঁড়িয়েছেন? ক্ষমতা হয়েছে আপনার? সেই ক্ষমতা হয়নি। তিনি গিয়েছিলেন সেখানে গ্রুপ ডিতে, বিজেপির কিছু প্রার্থী ছিল, মানে যারা গ্রুপ ডি পরীক্ষা দিয়েছিল চাকরি হয়নি, সেখানে তারা বিজেপির নিজেদের মোড়ককে ভালো করে সাজানোর জন্য, বিজেপির নানা রকম ক্যান্ডিডেট যাতে আগামী দিনে পাওয়া যায় সেই রকম ঘটনা খোঁজার জন্য সেই গ্রুপ ডি প্রার্থীদের পাশে দাঁড়াতে চলে গিয়েছিলেন। কিন্তু তার থেকে এক হাত দূরেই এই মণিপুরি বাসিন্দাগুলো সেখানে মোমবাতি মিছিল করছে। শুভেন্দু অধিকারীর ক্ষমতা হয়নি একবারও গিয়ে তাদের পাশে দাঁড়ানোর। কেন? কারণ মণিপুর হচ্ছে বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকার। যদি মণিপুরের এই পাশে দাঁড়িয়ে পড়ে শুভেন্দু অধিকারী, তার তো প্রধানমন্ত্রী দাঁড়াননি, তার অমিত শাহ যার রাজনৈতিক পদলেলনে তিনি চলেন, সেই অমিত শাহ দাঁড়াননি, তার তো সাহস হবেই না এদের পাশে দাঁড়ানোর। আগামী দিনে হয়তো তার পদ চলে যেতে পারে। তাই যে ডবল ইঞ্জিন সরকারের রাজধানী আপনারা দেখতে পাচ্ছেন, কখনো মণিপুর, কখনো উত্তরপ্রদেশ, কখনো গুজরাটে বুলেট ট্রেনের যে নির্মাণ করা সেতু সেটা পড়ে যাচ্ছে। ডবল ইঞ্জিন সরকার বিগত দিনে বারংবার এইভাবে আমাদেরকে লজ্জিত করেছে। আর এই ডবল ইঞ্জিন সরকারকে এখন মহারাষ্ট্রে স্থাপনা করার জন্য শুভেন্দু অধিকারী মহারাষ্ট্রে যে সমস্ত বাঙালিরা রয়েছে তাদের সভায় গিয়েছিলেন। আজকে সেই সভা থেকে শুভেন্দু অধিকারী মহারাষ্ট্রের বাঙালিদেরকে বলেছে পশ্চিমবঙ্গে কোনো রকম চিকিৎসা ব্যবস্থা নেই, পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে, কিন্তু তারই সরকার পশ্চিমবঙ্গকে 1 নম্বর চিকিৎসার মধ্যে পুরস্কার দিচ্ছে। সেটা বড় কথা নয়, তার থেকেও বড় কথা হচ্ছে যে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থা নিয়ে মহারাষ্ট্রের বাঙালিদের কাছে এই কথাগুলো বললেন, সেই শুভেন্দু অধিকারীরই সরকারের, যোগী আদিত্যনাথের সরকারের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, সরকারি হসপিটালে চিকিৎসা ব্যবস্থার একটা গাফিলতির জন্য এইরকম শয়ে শয়ে মানুষ অগ্নিদগ্ধ হয়ে মারা যেতে পারতো। শুধু তাই নয়, সদ্যজাত নবজাত যে বাচ্চাগুলো রয়েছে তাদের প্রাণ চলে গেল। সেটা নিয়ে শুভেন্দু অধিকারী একবারও কথা বললেন না, দুঃখ প্রকাশ করলেন না। এইরকম দোগলা মানুষ আমাদের বাংলার রাজনীতিতে থাকা যে কতটা বিপজ্জনক সেটা আগামী দিনে ডিসাইড আপনারা করবেন, আমি করব না। আমি শুধু আপনাদেরকে দেখাবো যে আপনি যার কথা শুনছেন তার কথা কতটা সত্য এবং তার কতটা মিথ্যে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। এবং আপনাদের শুধু কাজ হবে আমার এই কথাটা গোটা পশ্চিম বাংলায় ছড়িয়ে দেওয়ার আপনাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তাই আজকে আর বেশি কথা বলবো না, যতটুকু বললাম দুটো ভার্সনে আপনাদেরকে বোঝালাম। একদিকে দেবলীনা এবং আমাদের যে মীর রয়েছে, যারা প্রতিবাদীর বড় মেরুদণ্ডের চিত্র, তাদের মেরুদণ্ড কতটা ভাঙা, যে লটারির কোম্পানি থেকে টাকা নিয়ে তাদের সংসার চালাতে হচ্ছে, তারা কি ফেরত দেবে, সেটা আমার প্রশ্ন রইল। আর দ্বিতীয় প্রশ্ন রইল শুভেন্দু অধিকারীর কাছ থেকে, যে শুভেন্দু অধিকারী যে বাংলাকে বদনাম করার জন্য মহারাষ্ট্রে গিয়ে তাদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলছে এবং বলছে যে 2026-এ বাংলায় ডবল ইঞ্জিন সরকার হবে, যোগী আদিত্যনাথ মডেল হবে। সেই যোগী আদিত্যনাথ মডেল কি এইটাই যে নবজাত শিশুরা মৃত্যু হলে যোগী আদিত্যনাথ তাদের পাশে গিয়ে একবারও দাঁড়ার ক্ষমতা রাখে না? আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী বকটুয়ে যখন 11 জন দগ্ধে মারা গিয়েছিল, ছুটে চলে গিয়েছিল বকটুয়ে, বীরভূমের বকটুয়ে। আমরা দেখেছি তিলোত্তমার বাড়িতেও হাজার প্রতিবাদের সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেতে, কিন্তু যোগী আদিত্যনাথ এতটা কাপুরুষ যে সেখানে যাওয়ার ক্ষমতা পর্যন্ত রাখে না। শুভেন্দু অধিকারী, আপনার যদি মনে হয় যে আমার এই ভিডিওটা ভুল, তাহলে বলবেন যে আপনার ডবল ইঞ্জিন সরকারের কি এটাই মুখ্য চরিত্র, যে যেখানে মানুষ বিপদে পড়ে সেখানে না গিয়ে ভোটের র্যালিতে ঘুরে বেড়ায়? যারা ভিডিও দেখছেন সঙ্গে থাকবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে চলি, সকলে ভালো থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।